This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র, রয়েছে মধুকল্পিতা এবং শর্মিষ্ঠা। আর শুরুতে নজর রাখতে হচ্ছে অমিত শাহ সফরের দিকে। 3 দিনে রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। গতকাল আসেন, আজকে দ্বিতীয় দিন। অমিত শাহ আজকে সাংবাদিক বৈঠক করেন, আর সেখান থেকে রাজ্যবাসীর প্রতি তার আবেদন, বাংলায় বিজেপিকে আনুন, বিজেপি সোনার বাংলা গড়বে। ঠিক কি বলেছেন শোনাই। देश मोदी जी के नेतृत्व में आगे बढ़ रहा है। पूरा देश मोदी जी के नेतृत्व में सुरक्षित हो रहा है। पूरे देश में भारत की संस्कृति, भारत के धर्म, भारत की भाषाएं मोदी जी के नेतृत्व में आगे बढ़ रही है, फल फूल रही है। बंगाल की जनता को मैं विनती करता हूं कि मोदी जी के नेतृत्व में पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे, और निश्चित रूप से काम भारतीय जनता पार्टी की सरकार ही कर सकती है, ऐसा मेरा विश्वास है। অমিত শাহ যখন কলকাতায়, তখন দিল্লির উদ্দেশ্যে যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি অমিত শাহকে রীতিমতন কটাক্ষ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন, এখন রসগোল্লা খান, 3 মাস পরে বাংলার মানুষ এমনি লাড্ডু দেবে। ঠিক কি বলেছেন কটাক্ষ করে শুনুন। বাংলার ইতিহাস জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বাংলায় এসছেন, বাংলার শীত উপভোগ করুন, বাংলার রসগোল্লা খান, এমনি বাংলার মানুষ লাড্ডু দেবে 3 মাস পরে। বাংলার আলু পোস্ত ভাত খান, দিল্লির থেকে বাংলার হাওয়া ভালো, AQI ভালো। দিল্লিতে 500-র উপরে, তুলনামূলকভাবে আমাদের পরিবেশ অনেক ভালো। আপনি নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বাংলায় নিন, প্রাণায়াম করুন। আর খালি নির্বাচনের আগে নয়, প্রতি মাসে বাংলায় আসুন, বাংলার মানুষের কথা শুনুন, পারলে বাংলার মানুষের পাশে দাঁড়ান। দেখুন, আজ অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি ছিল, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ RSS এর সঙ্গে সমন্বয় বৈঠক করেছেন অমিত শাহ। বাংলার জন্য আলাদা করে আগে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করেননি তিনি। RSS এর সঙ্গে এই বিশেষ বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। ভোটের প্রচারে ঝাঁপানোর আগে সংঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন অমিত শাহ, এবং সে কারণেই আজকের এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, সল্টলেকে RSS এর সঙ্গে সমন্বয় বৈঠকে অমিত শাহ। বাংলার জন্য এর আগে আলাদা করে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করেননি তিনি। RSS এর সঙ্গে এই বিশেষ বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। ভোটের প্রচারে ঝাঁপানোর আগে সংঘের সঙ্গে সমন্বয় সেরে নিতে চাইছেন অমিত শাহ। দেখুন, ইতিমধ্যে আমরা কি জানি, SIR আবহে মতুয়াদের কোথাও একটা আশ্বাসবাণী দিয়েছে নির্বাচন কমিশন যে নাগরিকত্ব সার্টিফিকেটটা তারা কাজে লাগাতে পারবেন। কিন্তু যাদের নাগরিকত্ব সার্টিফিকেট নেই তাদের আজকে আশ্বাসবাণী দিলেন অমিত শাহ। মতুয়াদের নিয়ে ফের আশ্বস্ত করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের কিছু করতে পারবেন না বলে মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। আমরা একবার শোনাবো ঠিক অমিত শাহ মতুয়াদের উদ্দেশ্যে কি বলেছেন, একবার বিগ বলে আপনাদেরকে শোনাবো। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে। অমিত শাহ যখন এই বক্তব্য শুনছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলে গেলেন যে মতুয়াদের সামনে নাগরিকত্বের গাজর ঝোলানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে নিশানা করেছে শুনবো। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। উনি গুয়াহাটি থেকে বাংলায় এসছে। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 2 মাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, জেলে ঢোকাও।
আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? মতুয়াদের নিয়ে অধীরদার ভাবার কোনো দরকার নেই। এমনি অধীরদা আপনি বরঞ্চ বহরমপুরটা নিয়ে ভাবুন, আপনি বহরমপুরটা নিয়ে ভাবুন, পুরো মুর্শিদাবাদ জেলা নিয়েও ভেবে লাভ নেই আপনার, আপনি আপাতত বহরমপুর নিয়ে ভাবুন। মতুয়াদের নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তা করছে, তাদের চিন্তা করতে দিন। হ্যাঁ, আর যদি ওটা আপনার উপলক্ষ হয় আর মোদিজির সঙ্গে সাক্ষাৎকারটা যদি প্রধান বিষয় হয় তাহলে আলাদা কথা। আর ইতিমধ্যে জানেন তো অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিতে। প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়ে তিনি আবেদন করেছেন যে কোনো মতুয়ার ভোটারের নাম যেন বাদ না যায় এসআইআর এ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মতুয়া ইস্যুতে অতীতেও মোদি শাহকে তিনি চিঠি দিয়েছেন। আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর নাম বা যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত, এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম, অন্তত মুখটা চেনে, নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। এদিকে আজ বর্জনায় সভা ছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দাঁড়িয়েও তিনি এই মতুয়া ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেছেন। তিনি বলেছেন, এখন বলছে এসআইআর করে অনুপ্রবেশকারী তাড়াবেন, এতদিন কি করছিলেন? নবসূত্র মতুয়া রাজবংশীদের নাম বাদ দিচ্ছে, নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। কি বলেছেন শুনবো। আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন, তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যের সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নবশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। দেখুন, রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বার্তা দিয়েছেন। আর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যখন তিনি বার্তা দিলেন ঠিক তখনই আশ্বস্ত হলেন মতুয়ারা। তারা কি বলছেন আরো একবার জানাই। নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী মতুয়ারা এবং পদ্ধতিগত জটিলতা যাতে না থাকে সেই আবেদনও রাখছেন তারা। কি বলছেন মতুয়াবাসী শোনাই আপনাদের। এই সমস্যা সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর থেকে। দল এসেছে, দল গিয়েছে, কিন্তু কেউ সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান করেনি। একমাত্র কেন্দ্র সরকার, অমিত শাহজি, মোদিজি, তারা আজকে এই উদ্বাস্তু মানুষের জন্য সমাধান করছে। এর চাইতে গর্বের এবং আনন্দের কিছু হতে পারে না। আমি তো 100% খুশি এবং তথা হিন্দু সমাজ খুশি। হিন্দু ধর্মকে বজায় রাখার জন্য এই দেশ ছেড়ে তারা মাতৃভূমি ছেড়ে দেশে এসছে। অমিত শাহ যে কথাটা বলেছে এই কথাটা সঠিক। তাদের সবাইকে নাগরিকত্ব পাক। এক একটা রাজনৈতিক পার্টি থেকে এক এক রকম মন্তব্য করে। তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে, তো সেন্ট্রালকে আমাদের আস্থা করে থাকতে হয়। সেন্ট্রাল থেকে যেটা ডিক্লারেশন হয় সেটা কিন্তু আমাদের মেনে নিতে হয়। মানে রাষ্ট্রটা হচ্ছে গিয়ে ভারত, রাজ্যটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রের একটা রাজ্য। রাজ্য প্রধান তো দেশের টোটাল মন্তব্যটা সে উনি করতে পারেন না। সুতরাং অমিত শাহ যেটা বলেছেন সেইটাই আমরা মনে করে নিচ্ছি যে এটাই আমাদের সত্যি ঘটনা বলছেন এবং সেটাকে আমরা ফলো করে চলছি। কাগজপত্র তো আমাদের অনেকে নেই, তা ওসব কোথায় পাবো? এসআই আমাদের অনেকের কাছে কঠিন হয়ে যাচ্ছে। ওই যে বাংলাদেশের একটা প্রমাণ, একটা না ওই তারপরে আসার আগে প্রমাণ দিতে হবে। বাংলাদেশের একটা প্রমাণ যেখানে দিচ্ছি সেখানে দেখা যাচ্ছে আমরা চলে আসবো, উনি কাকে পাবো কী করে। এই যেভাবে দেওয়া হচ্ছে এর থেকে একটু সহজ সরলভাবে যদি দেওয়া যায় তাহলে হয়তো অনেকে সহজে গ্রহণ করবে বা করবে, সেদিক দিয়ে এগোবে বা কোনো সরকারের বিরুদ্ধাচরণ করবে না।
আপনারা শুনলেন মতুয়াবাসী তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এর পরিপ্রেক্ষিতে মমতা বালা ঠাকুর কি বলছেন তার বক্তব্য শোনাবো, এর পাশাপাশি শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের শোনাবো। অমিত শাহ যেটা বলছে সেটা বাস্তবে আমরা দেখছি যে এখন ওনার এইটুকুই বাকি আছে যে আমরা অনুপ্রবেশকারীদের আমরা জায়গা দেবো, কিন্তু ঘুষপেটিয়া আবার ঘুষপেটিয়া অনুপ্রবেশ এই দুটোর ভিতর কোথায় পার্থক্য আমরা সেটা বুঝতে পারছি না। ডিটেনশন ক্যাম্পে আমরা বলবো উনি ডিটেনশন ক্যাম্প এখনও হয়তো কমপ্লিট হয়নি, যেটা বলছে যে মতদের ভয় নেই, আমরা বলবো ওইটুকুই বাকি আছে, উনি এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে মতদের ঢুকাবে। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুটো পার্থক্য ওনার বোঝাতে হবে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দুটো বোঝাতে হবে যে কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী। তারা সেটা ক্লিয়ার করছে না। তার মানে যখন ধরবে তখন বলবে আপনারা তো অনুপ্রবেশকারী, তখন আর বলবে না যে আপনি শরণার্থী। ভয় তৈরি হতেই পারে, যাদের মধ্যেই সংশয় আছে তাদের মধ্যেই ভয় হবে, কিন্তু বাস্তবে আমার মনে হয় না যে মতুয়ারা বাদ যাবে, কারণ যে ডকুমেন্টসগুলো চাওয়া আছে সেগুলো তো আছেই। আমরা অপেক্ষায় আছি যে গৃহমন্ত্রীজি কি মেসেজ নিয়ে আসেন এবং কি মেসেজ দেন। আমাদেরকে তো ডেকে পাঠানো হয়েছে, দেখছি কি হয়। আগে দিয়ে তো মন্তব্য করা ঠিক নয় যে উনি কি বলবেন। দেখুন, এসআইআর চলছে, নিত্যদিন উঠতে বসতে রাজ্য বিজেপির নেতারা শাসক দল এবং রাজ্য সরকারকে অনুপ্রবেশ নিয়ে বিধছে। অমিত শাহ সেখানে রাজ্যে এসেছেন, তিনি আবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই অনুপ্রবেশ নিয়ে কিছু বলবেন না? হতেই পারে না। তিনি বলেছেন আজকে, তিনি বলছেন এ রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যটাকে স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। ঠিক কি বলেছেন শুনুন। जहां पर भी बंगाल में जाते हैं पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर कितना बड़ा खतरा है, इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे। वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करने चाहते हैं। मगर ये लंबा नहीं चलेगा। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। দেখুন, কলকাতায় বসে অমিত শাহ যখন এই অভিযোগ করছেন তখন সময় নষ্ট না করে বাঁকুড়া থেকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেহেলগাঁর প্রসঙ্গ টেনে আনেন, দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ টেনে আনেন। বিস্ফোরক মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার।
দেখুন, দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিকে। তিনি কি বলছেন? তিনি বলছেন ফের অনুপ্রবেশের চিত্রনাট্য তৈরি করা হচ্ছে, কিন্তু অনুপ্রবেশ হলে দায় কার? বিএসএফ কার অধীনে? আর যদি বাংলায় অনুপ্রবেশ হয় তাহলে তার দায় নিয়ে অমিত শাহের পদত্যাগ করা উচিত। ঠিক কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাকে। যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ, বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আসবে। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। এদিকে দুর্নীতি ইস্যুতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26-এর ভোটের আগে সারদা, রোজ ভ্যালির প্রসঙ্গ তুলে নেতাদের নাম করে করে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি। भ्रष्टाचार से पूरी बंगाल की जनता त्रस्त है। रोज वैली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं, शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया, हो रहा है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर कर नहीं बैठी है। गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है, आपको इसको जवाब देना पड़ेगा। অমিত শাহের এই কটাক্ষেরও জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমার যদি 4 মন্ত্রী চুরি করে থাকে তাহলে তো তারা 4 থেকে 5 বছর জেল খেটেছে, আপনাদের কতজন জেল খেটেছেন? শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর, আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। দেখুন, আজকে সাংবাদিক বৈঠক করেছেন অমিত শাহ। যে কটা পয়েন্ট উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার বরজোড়া থেকে কার্যত সব কটা পয়েন্টে একেবারে কাটে কাটাক্কর পাল্টা জবাব দিয়েছেন। মানে রাজ্য রাজনীতি আগে জমে উঠেছিল দিনভর। মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এসআইআর এর খসড়া তালিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। 50 লক্ষের বেশি নাম বাদ গেছে, উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাইলে হোটেল থেকে বাইরে বেরোতে দিতাম না, নাম না করে অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, মনে রাখবেন
আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। বিজেপি কি প্রতিক্রিয়া দিয়েছে শুনুন। হ্যাঁ, ওই সমস্ত বড় বড় কথা মানুষ আপনার এই অসভ্যতা অনেক দেখেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বললেন যে এই যে কেন্দ্র বিরোধিতা, মোদি বিরোধিতার নাম করে দেশ বিরোধিতা, এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। আর আপনার কি ক্ষমতা আছে না আছে, হ্যাঁ, আপনারা একটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে আটকাতে পারেন না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আটকাবেন। ঘাড়ে মাথা থাকলে করে দেখান না, এখনো তো আছে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি করে দেখান।